আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার অস্তিত্ব না থাকলেও তোমার হৃদয়ের গহীনে যেন আদ্র নামটা চির সজীব থাকে। তুলের চমকিত নয়ন দুটো আদ্র নীলাভ চোখে স্থির হলো, সাথে সাথেই চোখ বেয়ে গড়িয়ে গেল এক ফোঁটা নোনা জল। দুর্বল হাতে আদ্রর সাদা শার্টটা টেনে ধরে করুণ কণ্ঠে ডেকে উঠল, ডক্টর সাহেব, আমার হার্টের চিকিৎসা করে দেবেন? নিকষ কালো আধার কাটিয়ে নব এক প্রভাতের সূচনা ঘটেছে। জানালার কার্নিশ ছুঁয়ে সূর্যের প্রথম কিরণ রুমে প্রবেশ করার প্রয়াস চেষ্টায় মত্ত। চোখ মেলে পাশ ফিরে তাকালো ঝুমু। তুলি বিছানায় গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। শেষ রাতে হালকা গোঙানির আওয়াজ কানে আসতে ঝুমু হন্তদন্ত হয়ে বের হয়ে এসেছিল ঘুমের রাজ্য হতে। তুলির কপালে হাত দিতেই চমকে উঠল সে। জ্বর এসেছে মেয়েটার। সে আটকে উঠে আদ্র রুমের সামনে দৌড়ে এসে উপস্থিত হলেও ডাকল না। সারাদিনে দীর্ঘ জার্নি ও বিয়ের নানা আয়োজনের ব্যস্ততা কাটিয়ে একটু ঘুমানোর সুযোগ পেল সবাই। তাই আর কাউকে বিরক্ত না করে জেগে থেকে নিজেই জলপটি দিল। শরীরের উত্তাপ কিছুটা কমে এসেছে বুঝতেই আবারও ঘুমের রাজ্যে ডুব দিল ঝুমু। বিছানা ছাড়ার আগে তুলির কপালে হাত দিয়ে শরীরের তাপটা পরখ করে নিল সে। আগে চেয়ে কিছুটা স্বাভাবিক। ঘুম থেকে জাগলে ওষুধ খাইয়ে দিব। মৃদু হেসে কথাটা বলে ওয়াশরুমে চলে এলো। ফ্রেশ হয়ে রুমের বাহিরে আসতেই দেখতে পেল এখনো সবাই ঘুম থেকে জাগেনি। পা বাড়িয়ে সকালের শুদ্ধ নির্মল হাওয়া উপভোগ করতে ছাদে এসে উপস্থিত হলো। কিছুটা এগিয়ে যেতেই ভ্রু কিঞ্চিত কুঁচকে এলো ঝুমুর। আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে একটা ছেলে। ছেলেটা টের পাওয়ার আগেই ঝুমু তড়িঘড়ি করে যেতে নিলেও আটকা পড়ল একটা বলিষ্ঠ হাতের বাঁধনে। স্তম্ভিত হয়ে গেল ঝুমু। পেছন থেকে ছেলেটা তার হাতটা শক্ত করে টেনে ধরে রেখেছে। ঝুমু ভয়ার্ত চোখে সিঁড়ির দরজার দিকে তাকিয়ে রইল। কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। হাতে জোরালো টান অনুভব করতেই দৃঢ় কণ্ঠে বলে উঠল, সারুন আহান স্যার, কেউ দেখলে আপনার কিচ্ছু হবে না, কিন্তু আমার অনেক কিছু হয়ে যাবে। আপনার মতো একাধিক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখার সাহস আমার ফ্যামিলি আমাকে দেয়নি, একটা রাখারও অনুমতি নেই। ঝুমুর তীক্ষ্ণ বানে তাচ্ছিল্যের হাসি হাসল আহান। বিন্দু মাত্র রাগ হচ্ছে না তার, বরং 4টি দিন মেয়েটা থেকে দূরে থেকে মরুভূমির ন্যায় প্রখর উত্তপ্ত তার হৃদয়। মেয়েটাকে এক পলক দেখলেই যেন তার সমস্ত পিপাসা মিটবে। পিপাসায় কাতর কণ্ঠনালীতে এক ফোঁটা জলের সঞ্চার হবে। ঝুমুর হাতটা টেনে নিজের একদম কাছে নিয়ে এলো। আকস্মিকতায় ভরকে গেল ঝুমু। আহানকে পিছু ফিরে কিছু বলার পূর্বেই তাকে পেছন থেকে কোমরে হাত পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নিল দুটো হাত। ধরাস করে কেঁপে উঠল ঝুমু। কাঁপা কাঁপা স্বরে প্রশ্ন ছুড়ল, কি করছেন স্যার? হুশ। ঝুমুকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরল আহান। কানের পিঠে নিজের ঠোঁট জোড়া চুয়ে ফিচেল স্বরে বলে উঠল, স্যার, আমি ভার্সিটিতে, তোমার বাড়িতে নয়। তোমার সাহস হলো কি করে বাড়িতে এসে যোগাযোগের সব পথ বন্ধ করে আমাকে দূরে ঠেলে দেওয়ার? আপনার তো গার্লফ্রেন্ড আছে, আমাকে আপনার কি প্রয়োজন? কঠোর প্রতিবাদী স্বর ঝুমুর। বউ আর গার্লফ্রেন্ড কি এক? যদি এক না হয় তবে আমার বউ প্রয়োজন। আহানের বেসামাল কথা কর্ণধার হতেই আগ্নেয়গিরিত জ্বলে উঠল ঝুমু। নিজের পেটে বিচরণ করা আহানের ফর্সা হাত দুটোতে নখ বিধিয়ে দিল প্রচন্ড জোরে। ব্যথায় কুকিয়ে উঠলেও পরক্ষণেই ক্ষীণ হাসির রেখা প্রতীয়মান হলো ঠোঁটের কোণে। ঝুমুর কানের পাতায় কামড় বসিয়ে ক্ষান্ত হলো সে। সাথে সাথে ঝুমু চিল্লিয়ে বলল, ছাড়ুন কুমিল্লার রাক্ষস, ছাড়ুন আমার কান। আহান দুষ্টুমির সুরে বলল, আমি কুমিল্লার রাক্ষস হলে তুমি কি বান্দরবনের পাহাড়ি পেতনি? আহানের হাত দুটো ছাড়িয়ে অগ্নিদৃষ্টি নিয়ে আহানের দিকে ঘুরে দাঁড়ালো ঝুমু। তেলে ভাজা বেগুনের মতো জ্বলে ওঠার আগেই আহান কোমর আঁকড়ে ধরে নিজের কাছে টেনে নিল। নির্মল স্বরে বলল, শোনো পেতনি। কি? চোখ পাকিয়ে
বলল, আনিশা আমার গার্লফ্রেন্ড নয়, বরং তোমাকে রাগানোর জন্যই মিথ্যা বলেছে সে। ও শুধু কলেজ লাইফের বান্ধবী। বিশ্বাস করি না। মুখ বাঁকিয়ে বলল ঝুমুর। বিশ্বাস না করলেও আমি তোমায় ছাড়তে পারবো না। ঝুমুর নাকে নাক ঘষতে ঘষতে কটাক্ষ করলো আহান। আলতো করে একটা চুমু খেলো ঝুমুর লজ্জায় রাঙা হয়ে ওঠা গালে। আহান রাজশাহীর একটা ভার্সিটির টিচার। সেই ইউনিভার্সিটিতে 2য় বর্ষে অধ্যয়নরত ঝুমু। স্টুডেন্ট হিসেবে আহানের সাথে পরিচয়, তার প্রিয় আত্মীয়তার সাথে যোগাযোগ, অতঃপর প্রণয়। আজ 4 দিন হয়েছে বিয়ে উপলক্ষে বাড়িতে এসেছে সে। আহানকে বলে আসেনি। বাড়িতে আসার পর থেকে তার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে। তীব্র অভিমান ছিল তার আহানের ওপর। বিয়ে, অভিমান সব মিলিয়ে আহানের সাথে যোগাযোগ করেনি সে। কিন্তু তার তো ধারণা ছিল আহান এখানে আসবেই, কারণ তুলির খালাতো ভাই যে আহান তা সে জানে। সকল অভিমান ভুলে গিয়ে আহানকে জাপড়ে ধরল ঝুমু। সকালের স্নিগ্ধতায় নীল গগনে অভিমানগুলো এক ঝাঁক পাখির ন্যায় উড়ে গেল মহা আনন্দে। গোধূলি লগ্ন ছাড়িয়ে রাতের ঘন আধারে ডুবে গেছে প্রকৃতির সজীব রূপ। চারিদিকে ব্যস্ত সবাই রেডি হতে। আজ সারাটা দিন সবার ব্যস্ততার মধ্যেই কেটে গেছে। বনের হলুদের আয়োজনে মগ্ন আদ্রকে এক পলকও দেখার সাধ্যই হয়নি তুলির আজ। মনে অজস্র কষ্টের দানা বেঁধেছে তার। আদ্রকে না দেখতে পেয়ে বারবার শ্বাসটা ভারী হয়ে আসছে। দুদিনের সদ্য জন্ম নেওয়া অনুভূতিগুলোর প্রখর এতই বেশি যে তুলির মনটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আদ্রকে দেখতে না পারার বিতৃষ্ণা তাকে কুরে কুরে খাচ্ছে সামান্য কয়েক ঘন্টার ব্যবধানে। এই নিয়ে 12 বার নিচে গিয়েছে, কিন্তু প্রতিবার দেখার তৃষ্ণা মেটানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ফিরে এসেছে। আমরিন কালোর মধ্যে লাল পাড়ের একটা শাড়ি নিয়ে বড় বড় পা ফেলে তুলির রুমে এলো, কিন্তু তুলির সেদিকে কোনো খেয়াল নেই। শাড়িটা ধপ করে পাশে রাখলো আমরিন। তুলির অনিচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে শাড়িটা পরিয়ে দিল। তারপর নিজেও লাল একটা শাড়ি পরে রেডি হলো। অলরেডি সবাই প্রস্তুত হয়ে ইনশিতাকে নিয়ে স্টেজের কাছে চলে গেছে। আমরিন তুলিকে নিয়ে উঠতে গেলে তুলি আকুতি ভরা ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করলো, আদ্র ভাইয়া কোথায়? কিয়ৎ পরিমাণ চমকালো আমরিন। নিজের বিচক্ষণ দৃষ্টি তাক করতেই আন্দাজ করে নিল কিশোরী তুলির মনের অবস্থা। আলতো হেসে ভ্রু নাচিয়ে জবাব দিল আমরিন, ভাইয়া মাত্রই রুমে গেল, কেন বলো তো? আমরিনের কথার জবাব দেওয়ার পেছনে সময় ব্যয় করে নিজের চোখে তৃষ্ণা আর বাড়াতে চাইল না তুলি। ত্বরিত গতিতে পা বাড়াতে বাড়াতে শাড়ির আঁচলটা কোমরে গুজে ছুটে যেতে লাগলো আদ্রর কাছে। কাউকে পরোয়া করার সময় নেই তার। এই মুহূর্তে সে কেবলই একজন তৃষ্ণার্ত আবেগী কন্যা, যার তৃষ্ণা নিবারণের সাধ্যই একমাত্র আদ্র নামক মানুষটার। কিন্তু তুলির মনে সূর্যের প্রবল উত্তাপে সৃষ্ট মাটিতে ফাটলের ন্যায় ফাটল সৃষ্টি হবে তা কি সে আদৌ জানতো না। জানলে হয়তো উদ্ভ্রান্তের মতো ছুটে আসতো না। অজানা আশঙ্কায় অন্তরটা মোচড় দিয়ে উঠল তুলির। চোখ দুটো তাকে ধোকা দিয়ে নিঃশব্দে গড়িয়ে দিতে লাগলো অশ্রু। আদ্র রুমের দরজা থেকে ছুটে আসলো রুমে। দরজা লাগিয়ে পা দুটো ভেঙে ফ্লোরে নিশ্চুপ হয়ে বসে পড়ল। শাড়ির আঁচলটা ছুটে ছড়িয়ে পড়ল মেঝেতে। তুলি পাথরের মতো স্থির, নিস্তেজ। বাহ্যিক নিস্তেজ হলে তুলির অভ্যন্তরটা ভালোবাসা না পাওয়ার আকুলতায় আর্তনাদ করছে। সে দৃশ্য তাকে উপলব্ধি করিয়েছে। ভালোবেসে ফেলেছে সে। ভালোবেসে ফেলেছে তার ডাক্তার সাহেবকে। নেত্রযুগল থেকে অবাধ্য জল অবলীলায় ভিজিয়ে যাচ্ছে গাল। অশ্রুসিক্ত কণ্ঠে তুলি চিল্লিয়ে বলে উঠল, আপনাকে পাওয়ার যোগ্যতা আমার নেই, তবু আমি কেন আপনাকে চাই আদ্র? কেন চাই? আপনার জীবনে যদি আমি না থাকি তবে কেন আমার মনে ভালোবাসার সৃষ্টি হলো না আপনার প্রতি? তুলির প্রশ্নগুলো 4 দেয়ালের মাঝে সীমাবদ্ধ রইল। অন্ধকারাচ্ছন্ন রুমে একরাশ চাঁদের আলোয় তুলির চোখের পানি চিকচিক করে উঠল। তুলি আনমনে ভাবতে লাগলো, কাছের মানুষগুলোর অভিনয় খুবই নিখুঁত হয়, নয়তো সামনে থেকে বুকে আগলে নিয়ে পিঠে কিভাবে ছুরি গাঁথে। নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করছে তার। আদ্র তো কখনো বলেনি তাকে ভালোবাসে, কারণ আদ্রর জীবনে পারফেক্ট কাউকে মানায়, তার মতো গ্রাম্য মেয়েকে নয়। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অন্তু, নিবিড়, সাগর সাদা পাঞ্জাবি পরে পিক তুলতে ব্যস্ত। পায়েল, রিমি দুজনে হলুদ ও নীল রঙের জামদানি শাড়ি জড়িয়েছে গায়ে।
চুলের খোপায় লাল গোলাপ গেঁথেছে। বর ও কন্যা পক্ষের হলুদ অনুষ্ঠান একই সাথেই হচ্ছে, কেননা রনকদের বাড়ি অর্থাৎ ইনশিতার হবু শ্বশুর বাড়ি ঢাকাতে, তাই বান্দরবানে বিয়ের আয়োজন একসাথে করা হয়েছে। রনক ও ইনশিতা স্টেজে বসে কথা বলতে মগ্ন। তৃপ্ততার আনন্দ দুজনের চোখে মুখে উপচে পড়ছে। পড়বেই না কেন? দীর্ঘ 3 বছরের প্রণয়ে আবদ্ধ থাকা দুজন যুগলের ভালোবাসা সার্থক হতে যাচ্ছে অতি শীঘ্রই। চারদিকে হই হুল্লোড়। এতদিন গুমট পরিস্থিতিতে থাকা বাড়িটায় কানায় কানায় আজ কোলাহলে পরিপূর্ণ। ঝুমু ও আমরিন একসাথে হলুদের ডালা নিয়ে এসে স্টেজে রাখলো। নিবিড় এক পলক চাইল আমরিনের মুখের দিকে। আমরিন নিবিড়ের দৃষ্টি বুঝলেও তোয়াক্কা করল না, কারণ সেদিন নিবিড়ও তার কোনো তোয়াক্কা করেনি। নিবিড়কে এক প্রকার অগ্রাহ্য করে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে যেতে লাগলো। মেজাজ তুঙ্গে উঠে গেল নিবিড়ের। দাঁতে দাঁত খিচে ডেকে উঠল, দাঁড়া আমরিন। কর্ণগোচর হওয়া মাত্রই পা দুটো আপনা আপনি থমকে গেল আমরিনের। জমে গেল সে। নিবিড় খুব বেশি নিকটে এসে দাঁড়ালো। রাগে লাল হয়ে যাওয়া মুখটা চোখে ভাসতে সূক্ষ্ম একটা ঢোক গিল আমরিন। দৃঢ় ভয়ার্ত স্বরে বলল, কিছু বলবেন ভাইয়া? অনেক কিছু বলবো। কাঠ কাঠ গলায় জবাব দিল নিবিড়। নিবিড়ের রাগান্বিত কথা শুনে আমরিনের সঞ্চিত সব সাহস ফুস করে উড়ে গেল। তবুও সে দমতে রাজি নয় এই ছেলের কাছে। এত বছর একটা হুমকির ভিত্তিতে তার মনে ভালোবাসা জাগিয়ে আবার তাকে ইগনোর করবে, কষ্ট দিবে। তাহলে কেন সাড়া দিবে এই ছেলের ডাকে? দিবে না, একদমই দিবে না। মনে সাহস জুগিয়ে আমরিন কঠোর কণ্ঠে বলল, জি বলুন ভাইয়া। আমরিনের কঠোর কণ্ঠে ধপ করে জ্বলে উঠল নিবিড়ের দু চোখ। এমনিতেই আমরিনের ওপর তীব্র মেজাজ গরম ছিল তার, কারণ মেয়েটা তাকে এখানে আসার পর থেকে ইগনোর করে যাচ্ছে। এখন তো আগুনে ঘি ঢেলেই দিল। চারদিকে তাকিয়ে একটুখানি সময়ও বিলম্ব না করে আমরিনের হাত টেনে বাড়ির পেছন দিকে নিয়ে এলো নিবিড়। আমরিন বিচলিত কণ্ঠে মৃদু স্বরে চেঁচালো, কি করছেন? ছাড়ুন আমাকে। নিবিড়ের তাতে কোনো হেলদোল নেই। আমরিনকে নিজের সাথে চেপে ধরল শক্ত করে। অবাক দৃষ্টিতে নিবিড়ের মুখের দিকে তাকালো আমরিন। কোমরে জ্বলন অনুভব করতেই নিবিড় থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফটাতে লাগলো। চোখ দুটোতে নেমে এলো অসহায়ত্ব। নিবিড় কোমর থেকে হাত সরিয়ে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল আমরিনের সম্মুখে। কোমরের খালি অংশটুকু শাড়ি দিয়ে ঢেকে দিল অতি যত্ন সহকারে। চোখের পলক ফেলতে ভুলতে গেল আমরিন। হতভম্ব হয়ে পর্যবেক্ষণ করতে লাগলো নিবিড়ের কর্মকাণ্ড। শাড়িটা ঠিক করে উঠে দাঁড়ালো নিবিড়। আমরিনকে কাছে টেনে নিয়ে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, এভাবে শাড়ি পরলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। থমথমে গলায় বলল আমরিন। আমরিন বলতে দেরি করলেও তার ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠ দ্বারা আঁকড়ে ধরতে একটুও বিলম্ব করল না নিবিড়। কোমরে চাপ দিয়ে নিজের আরো কাছে টেনে আনলো আমরিনকে। নিমিষেই একটা শীতল স্রোত বয়ে গেল আমরিনের দেহের সর্বাঙ্গে। মৃদু নড়ে উঠল সে। নিবিড়ের বুকে হাত দিয়ে ঠেলে নিজেকে ছাড়িয়ে নিয়ে লজ্জায় স্তম্ভিত হয়ে পড়ল। চোখ বড় বড় করে লজ্জা মিশ্রিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল নিবিড়ের দিকে, কেন করলেন এমনটা? নিজের ওষ্ঠযুগল হাত দিয়ে মুছে নিবিড় বাঁকা হেসে চোখ টিপে প্রত্যুত্তর করল, আমার ইচ্ছে হয়েছে তাই। অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেল আমরিন। আমরিনের কাছে এই মুহূর্তে নিবিড়কে শয়তান মনে হচ্ছে। এত বছর ভুল মানুষকে চিনেছিল সে। সবার চোখে ভদ্র, গম্ভীর, ইনোসেন্ট ছেলের আসল রূপ তো এতদিন লুকায়িত ছিল। কি অসভ্য ভাবা যায়! ইচ্ছে হলেই কি কিস করা যায়? হাঁটতে থাকা নিবিড়ের পথ অবরোধ করে দাঁড়ালো আমরিন। নিবিড় প্রশ্নসূচক ভঙ্গিতে তাকাতেই আমরিন গলার জোর বাড়িয়ে বলে উঠল, ইচ্ছে হলে কিস করবেন? কেন করবেন? আমার ঠোঁট কি আপনার কেনার সম্পত্তি? মুচকি হাসলো নিবিড়, যা দেখে আমরিনের হৃদয় মুহূর্তের জন্য থমকে গেল। অবুঝ মনে বছরখানেক আগে উদয় হওয়া ভালোবাসা নিমিষেই অনেকখানি বেড়ে গেল সামনে স্থির ছেলেটার জন্য। নিবিড় নির্বিঘ্নে মুখের হাসি বজায় রেখে বলল, তুমি আমার কেনা সম্পত্তি নও, তবে আমার ভবিতব্য, এবং আশা করি বলতে হবে না ভালোবাসি।
সাথে সাথে শীষ বাজানোর আওয়াজ কানে এসে প্রতিধ্বনিত হলো দুজনের। আওয়াজ অনুসরণ করে তাকাতেই চোখ কোটর ছিঁড়ে বেরিয়ে আসার উপক্রম। লজ্জায় মাটিতে মিশে আসার ইচ্ছে হলো আমরিনের। পায়েল, অন্তু, সাগর, ঝুমু, আহান, রিমি একসাথে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। অন্তু শীষ বাজাতে বাজাতে তিরস্কার সুরে বলে উঠল,